প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিটোল টাটা নিউজ আর এক্সট্রা দেখার জন্য। সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। প্রকৃতিতে তো বেশ কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহ চলছে। রাজনীতিতে অতটা উত্তাপ নেই যদিও, তবুও উপজেলা নির্বাচন সামনে। 4 ধাপের উপজেলা নির্বাচন, যার প্রথমটি ভোট গ্রহণ হবে আগামী 8ই মে। সেই উপজেলা নির্বাচন কিছুটা উত্তাপ রাজনীতিতে হয়তো এনেছে, তবে মানে দুই দলের মুখোমুখির চেয়ে দুটি দলই আসলে আওয়ামী লীগ এবং বিএনপি দুই রকমের সংকটে আছে উপজেলা নির্বাচনকে সামনে রেখে। বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করেছে, কিন্তু বিএনপির বেশ কয়েকজন নেতা বা সমর্থক কর্মী, সংখ্যাটা পত্রপত্রিকা বলছে যে অন্তত বিএনপি সমর্থক বিবেচনা করলে 38 জনের মতো যারা দলের সিদ্ধান্ত অমান্য করে রাজনীতি নির্বাচনে রয়ে গেছেন। আবার আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগ এক পর্যায়ে উত্তক্ত হতে হতে, কারণ আওয়ামী লীগ যেহেতু বিএনপি আসবে না, সেখানে আওয়ামী লীগ এবার প্রতীক ছাড়া সবার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছে, কোনো নমিনেশনের ব্যাপার নেই। এই সুযোগে মোটামুটি মন্ত্রী এমপিরা তাদের এলাকা দখল করার জন্য তাদের আত্মীয় স্বজন পরিচিত সবাইকে নির্বাচনের মাঠে নামিয়ে দিয়েছে, এবং তা নিয়ে নানা রকমের অঘটনও ঘটেছে। নাটোরের সিংড়ায় একজন প্রার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মিলিয়ে আওয়ামী লীগ নির্দেশ দিয়েছিল যে মন্ত্রী এমপিদের স্বজনরা যেন নির্বাচন না করেন, কিন্তু তাতে থোড়াই কেয়ার, কেউ খুব একটা দলের সিদ্ধান্তকে পাত্তা দেননি। 2-3 জনের মতো দলের সিদ্ধান্তে প্রত্যাহার করেছেন। অন্তত প্রথম ধাপেই 20 জন আছেন যারা মন্ত্রী বা এমপির ছেলে মেয়ে ভাই এই রকমের আত্মীয় হয়েছেন, যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করছেন। তার মানে বড় দুই দলেরই আসলে তাদের মাঠ পর্যায়ের নেতাদের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ নেই, এটা মোটামুটি পরিষ্কার। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের শিরোনাম আজকে গৃহদাহ। আমাদের সাথে দুজন অতিথি আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান, এবং আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এস.এম. মাসুম বিল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনাটি শুরু করতে চাই মাসুম বিল্লাহ আপনাকে দিয়েই। এই যে গৃহদাহ যেই ইয়েটা আমরা বললাম যে আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ মনে হচ্ছে না যে পুরোপুরি নিয়ন্ত্রণ আছে দলের উপর। আমি আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই, কারণ দুই দলেরই আসলে দলের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কেউ মানেনি। আপনি যে শরৎচন্দ্রকে ভুলে যাননি সেটা প্রমাণিত হলো গৃহদাহ। আমি যদি এই গৃহদাহ শব্দটিকে একটা রূপক হিসেবে ধরি, তাহলে কিন্তু আপনার অনুষ্ঠানের শিরোনাম যথাযথ হয়েছে বলে মনে করি। শুধু নির্বাচন বলে তো নয়, প্রকৃতিতেও আপনি গতকাল থেকে আপনি আলোচনা করছেন, তো এর একটা মিল পাওয়া যায়। আমরা গৃহদাহতে দেখি যে তার যে কেন্দ্রীয় চরিত্র অচলা, সেই অচলাকে কেন্দ্র করে যে দ্বৈরথ, সেই দ্বৈরথটা হচ্ছে মহিম এবং সুরেশের দ্বৈরথ। তো নির্বাচন ব্যবস্থাকে বা বিশেষ করে স্থানীয় নির্বাচন বা উপজেলা নির্বাচনকে আপনি যদি অচলার সঙ্গে তুলনা করেন, তাকে কেন্দ্র করে কিন্তু আমাদের মহিম আওয়ামী লীগ বা সুরেশ বিএনপি, এই দুইজনের কিন্তু দ্বৈরথ। তো এই দ্বৈরথ থেকে কতটুকু ভালো চলে আসে সেই আলাপে আমরা আছি। জাতীয় নির্বাচন নিয়ে আমাদের খেদ, আমাদের হতাশা, আমাদের না পাওয়া, এগুলো তো অনেক। সেখানে উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহটা খুব যে একটা মানুষের আগের মতন করে আছে তা তো নয়। এবং দেখুন, এই যে আপনি বললেন যে দুজনের ঘরেই আগুন লেগেছে, এই আগুনটা কিন্তু অনেকটা আদর্শিক নয়। আদর্শিক নয় এই সেন্সে যে যিনি আওয়ামী লীগ করছেন তিনি কতটা আদর্শিকভাবে আওয়ামী লীগ করছেন তা না, তিনি হয়তো একটা শিবিরে আশ্রয় নিয়েছেন যে এই দলটা করলে তরতর করে আমি এই লেভেলে যেতে পারবো, এই লেভেলে প্রোটেকশনস পাবো, ওইটা একটা আশ্রয় বা ওইটা একটা ওয়েসিস। আরেকটা যেটা হচ্ছে যিনি বিএনপি করছেন তিনি খুব আদর্শিকভাবে করছেন তা নয়, ওই কোনো একটা কারণে আওয়ামী লীগের লোকের কাছ থেকে খোঁচা খেয়েছে বা আর কোনো স্থান নেই, সুতরাং তিনি একটা শিবিরে আশ্রয় গ্রহণ করছেন এবং তিনি নির্বাচন করছেন। সুতরাং এই গৃহদাহটা কিন্তু পারসিস্ট করছে, রয়ে গেছে। তো এমন তো হবার কথা ছিল না, রাইট? আমাদের একটা এরকম গানের কথা আছে যে ভাবনা আমার আহত পাখির মতন ডানা ঝাপটাবে, এমন তো কথা ছিল না। তো নির্বাচনগুলো যেমন ডানা ঝাপটাবে, বিশেষ করে স্থানীয় নির্বাচন, এমনটি তো হবার কথা ছিল না। এর কারণ হলো স্থানীয় স্বশাসন নিয়ে আমাদের কিন্তু একটা গৌরবের জায়গা ছিল। এর একটা দিক হলো ঐতিহ্যের দিক। আপনি যদি কলোনিয়াল যুগেও ফেরত যান, লর্ড রিপনের আমলে সেই 1880 সালে
লর্ড রিপনের এমন অনেকগুলো ভালো কাজ হয়েছিল, তার মধ্যে অন্যতম একটা কন্ট্রিবিউশন হচ্ছে এই লোকাল সেলফ গভর্নমেন্ট, যেখানে স্থানীয় মানুষ তাদের নিজেদের ভাগ্য নিয়ন্তা হবে এবং নিজেদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটা সেন্ট্রাল পলিটিক্স থেকে আলাদা হবে। তো ওই ঐতিহ্যটা এমনকি এই 90-এর দশক পর্যন্তও কিন্তু যখন উপজেলাটা তৈরি হলো তখন কিন্তু ওয়ান অফ দি ওয়েলকামিং ডিসিশনস, মানে মিলিটারি গভর্নমেন্টের তো অনেক কিছুই খারাপ, কিন্তু তার মধ্যে এই একটা ব্যাপার কিন্তু রাজনৈতিক দলগুলো পরবর্তীকালে গ্রহণ করেছে। যখন 91-এর যখন গণতন্ত্রটা পুনরুদ্ধার হলো এবং বিএনপি ক্ষমতায় আসলো, তাদেরও কিন্তু একটা নার্সিসাস সিনড্রোম থেকে যেহেতু এরশাদ করেছে সুতরাং বাতিল করে দেওয়া যাক নির্বাচন ব্যবস্থা বা উপজেলা ব্যবস্থা, এবং তা নিয়ে আমরা আইনের ছাত্ররা একটা মামলা পড়ি যে কুদরতি ইলাহি পনির ভার্সেস বাংলাদেশ, যেখানে উপজেলা চেয়ারম্যানরা আদালতের দ্বারস্থ হলেন এবং আদালত বললেন না, তুমি এককভাবে কিন্তু কখনোই উপজেলা ব্যবস্থা বা স্থানীয় ব্যবস্থাকে ধ্বংস করতে পারবে না, ইন দিস ফর্ম অর দ্যাট ফর্ম। সেখানেও কিন্তু উপজেলা ব্যবস্থাকে বা স্থানীয় ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বলা হয়েছিল। এবং আপনাকে আরেকটা তথ্য দিই, আমাদের বাংলাদেশ সংবিধানই এই উপমহাদেশের একমাত্র সংবিধান যেখানে এই স্থানীয় শাসনের কথা দারুণভাবে কিন্তু আমাদের এসে বলা আছে। এই বিভাজনটা না আমরা রক্ষা করতে পারি নাই। এই যে দেখুন সর্বশেষে একটা চিত্র দাঁড়িয়েছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। একটা সময় ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনটাকে আমরা গৌরবের বলে মনে করতাম, যে এমন একটা সবাই সম্মান করে একজনকে জায়গা ছেড়ে দিয়েছে, একজনকে জায়গা ছাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু সম্মানের ব্যাপার ছিল। এমনকি এইখানেও দেখেন বেশ কয়েকজন নারী ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি। কিন্তু আশঙ্কার জায়গাটা কিন্তু ওখানে, মানে মধুরতম দিকের পেছনে বিধুরতম দিক লুকিয়ে আছে। সেখানে কি পাওয়ার কনসেন্ট্রেশন, আমাদের ভয়টা কোথায়, যে এই যে রেড ট্যাপিজম, এমপিদের মন্ত্রীদের বা তাদের আত্মীয় স্বজন দাঁড়াচ্ছেন এবং একটা ক্ষমতা বলয় বা কাঠামো তৈরি হচ্ছে এবং সেটাকে ভেদ করে আমরা উপরে যেতে পারছি না, মইটা তরতর করে উপরে ওঠার একটা সিঁড়ি তৈরি হচ্ছে। সেখানে আওয়ামী লীগের উপলব্ধি দিক কতটা হয়েছে আমি জানি না, তারা হয়তো উপরেই করছেন যে ঠিক আছে কেউ যেন না করে, একটা গত নির্বাচনের যে ভুল প্রসূত কোনো একটা জায়গা সেটাই তারা হয়তো রিকারেকশন বা রিসারেকশনের একটা জায়গা থেকে আছেন, সেটা তারা তাদের রাজনৈতিক মত থেকে তারা বুঝতে চাইবেন। এখন কারণ কী? কারণটা আপাতত দৃষ্টিতে আমার কাছে তিনটা মনে হচ্ছে। একটা বড় ভুল ছিল এই স্থানীয় নির্বাচনকে রাজনীতিকরণ করা, পলিটিসাইজেশন, প্রতীকের একটা ছিল, হয়তো একটা পর্যায়ে ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা যথেষ্ট আলোচনা করে এই ব্যাপারটা 2009 না কবে থেকে হয়েছে আমি মনেও নাই আমার, এটা একটা মানে আত্মহননের মতন আমরা সেটা করেছি। এখন উপলব্ধি হচ্ছে যে আরে এটা তো আমাদের ভুল হয়েছে, সুতরাং এটা যে কোনো প্রতীক নিয়েই হতে পারে, এইটা একটা। দ্বিতীয় হলো যে কেন্দ্র, একটু আপনাকে থামাচ্ছি, এইবার যে আওয়ামী লীগ দলীয় প্রতীক দিচ্ছে না সেটা কিন্তু আপনি যেই অর্থে বললেন যে ভুল বুঝে, ব্যাপারটা কিন্তু তা না। এবার হলো যে জাতীয় নির্বাচনের মতো যেহেতু বিএনপি আসছে না, ফলে নির্বাচনকে একটু অংশগ্রহণমূলক প্রতিনিধিত্বমূলক দেখাতে হবে, দেখানোর জন্য সবার জন্য ওপেন করে দিয়েছে, সেই কারণে প্রতীকটা অফ রেখেছে একদম। কিন্তু আপনি যেটা বলছেন যে তারা ভুলটা বুঝতে পেরে প্রতীক থেকে মোটেও না, আবার যদি তেমন পরিস্থিতি সৃষ্টি হয় আওয়ামী লীগ আবার প্রতীকে ফিরে যাবে। আমি বলতে চাচ্ছি যে ঠিক আছে, আমি ভালোভাবেই দেখলাম, ধরেন এই ব্যাপারটা আপনি পজিটিভ অর্থেই আমি ভাবলাম, সেটাও রাজনীতির একটা দিক থাকতে পারে, সেটা অবশ্যই সমালোচনার যোগ্য। দ্বিতীয় হলো এই যে কেন্দ্রের যে রাজনীতি এবং স্থানীয় রাজনীতির যে বিভাজনটা, মানে ধরেন আমাদের একটা সাংস্কৃতিকগত ভাবনায় একটা খামতি রয়েছে বা ঘাটতি রয়েছে, সেটা হলো আমরা এমপিদের কাছে সব কিছু চাই। আমরা ভাবি যে এমপিরা আমাদেরকে গম দেবেন, আমাদেরকে ব্রিজ দেবেন, আমাদের উন্নয়ন দেবেন, রাস্তা করে দেবেন, এবং দেদারসে তারা প্রতিশ্রুতি দিয়ে যান যে আমি এমনকি ওই বিধবা ভাতা পর্যন্তও দেবো, এবং স্কুল কলেজের কমিটির মানে চেয়ারম্যান সভাপতি ইত্যাদি সহ সেগুলো। এই যে অসুবিধাটা তৈরি হয়েছে যে স্থানীয় সরকার যে তাদের নিজস্ব বাজেট থাকবে, ইউনিয়ন আলাদা, আমার উপজেলা আলাদা, জেলা পরিষদ আলাদা, এই ব্যাপারগুলো না, বিশেষ করে সুষম বন্টনের যে ব্যাপারটা, নিজস্ব ডিসিশন নেবার যে ব্যাপারটা, এই পার্থক্যটা আমরা ধরে রাখতে পারি নাই। আর একটা হলো ভবিষ্যৎ সম্ভাবনা, যে একজন ভাবছেন যে ঠিক আছে আমি যদি আমার ক্ষমতাটাকে নিরঙ্কুশ করতে পারি, ভবিষ্যতে খুবই সম্ভাবনা আছে যে একজন উপজেলা চেয়ারম্যান মানে একজন ভবিষ্যৎ এমপি। তাহলে হচ্ছে কি একটা চেইন তৈরি হচ্ছে, এই একটা ভিশাস সার্কেল তৈরি হচ্ছে, এই সার্কেল থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। সুতরাং নির্বাচন অ্যাজ সাচকে আমি স্বাগত জানাই, কিন্তু এই যে প্রক্রিয়ার মধ্যে আমরা পড়েছি, এখানে আমার সন্দেহ রয়ে গেছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান, এস এম মাসুম বিল্লাহ খুবই চমৎকারভাবে স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার এবং এই যে রাজনীতির চাওয়া পাওয়াটা হিসাবটা বলেছেন। আমি যদি আপনার কাছে এই প্রশ্নটা একটু রিপিটের মতোই করি, যে মানে নর্মালি কী হয় যে দলগুলোর উপর কেন্দ্র থেকে
সারা বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ থাকবে, অর্ডার দিবে, চলে আসবে, কিন্তু হচ্ছে না। এটা আওয়ামী লীগের ক্ষেত্রে হচ্ছে না, বিএনপির ক্ষেত্রেও হয়নি, পুরোপুরি হচ্ছে না। মানে মানে কেন, মানে এই নিয়ন্ত্রণটা একটু মানে আলগা হয়ে গেল কেন? ধন্যবাদ আপনাকে। আমি বিএনপির নিয়ন্ত্রণ আলগা হওয়া, না আমি ওভারঅল আসছি না, আমি আওয়ামী লীগের দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে বলে মনে করি। দুটাকে আমি একসাথে বলার ক্ষেত্রে একটু দ্বিমত প্রকাশ করি। কেন? আমার অবজারভেশন হচ্ছে এরকম, যে দলটা ক্ষমতায় আছে তার কিন্তু হাতে অনেক ধরনের সক্ষমতা আছে। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি আপনাকে নানান শাস্তি দিতে পারি, আপনাকে হালুয়া রুটির ভাগ থেকে সরিয়ে দিতে পারি, আপনাকে আমি কোয়ার্সিভ ফোর্স ইউজ করতে পারি আপনার উপরে। সুতরাং একটা সরকারের দলের, যে সরকারটাকে আমি একদম ক্লিয়ারলি অথরিটারিয়ান সরকার, কর্তৃত্বপরায়ণ সরকার মনে করি, সেই সরকারের কথা না শোনা কিন্তু একটু ডিফারেন্ট। কারণ বিএনপি চাইলেও এখনও খুব টাফ কি আপনি বহিষ্কার করতে পারেন সর্বোচ্চ, এবং বিএনপির কেউ ভাবতেই পারে দল কবে ক্ষমতায় যাবে, 17 বছর ক্ষমতায় নাই, আওয়ামী লীগ তো 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকছে, কেউ কেউ যদি মনে করে, তাহলে তার ওই ভীতি ওইটুকু তিনি দল থেকে বহিষ্কৃত হবেন, তার কিন্তু অন্য কোনো ঝুঁকি তার মাথায় নেই। তো সরকারের এই প্রচণ্ড চাপ এর পরও আপনি যে তথ্য দিলেন যে প্রথম পর্যায়ে মাত্র 3 জন আত্মীয় প্রত্যাহার করেছে, 20 জন করেননি, দ্বিতীয় পর্যায়ে 35 জন তারা থেকে গেছেন। তার মানে আমার কাছে খুব মনে হয় সেই বিখ্যাত কথা, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। আমি প্রায় দেখছি এই ঘটনাটা ঘটছে যে সেন্টার এখন আর ধরে রাখতে পারছে না। কেন ধরে রাখতে পারছে না? আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনি বলবেন। আপনি যে বলেন যে কর্তৃত্বপরায়ণ সরকার, আমি আপনার সাথে একমত, কিন্তু সেই কর্তৃত্বপরায়ণ সরকারের কথাও শুনছে না এমন সাহসী 20 জন মানুষ বাংলাদেশে আছে। আছে আছে কেন আছে? আমি সেই জায়গাটাতেই আসছি। কর্তৃত্বপরায়ণতার প্রাথমিক স্টেজে, মানে আমাদের কর্তৃত্বপরায়ণতা কীরকমভাবে হয়েছে, আমাদের একটা দল ছিল আসলে, মানে ডিফারেন্সটা কেন হয়েছে আসলে। ধরুন আমরা যদি অন্য কোনো কর্তৃত্বপরায়ণ সরকারের কথা চিন্তা করি, নর্থ কোরিয়া, আমি এত এক্সট্রিমও যদি না যাই, আরও কাছাকাছি বাংলাদেশে ধরুন এরশাদের সময় ছিল, এরশাদ ক্ষমতা দখল করেছেন তার কিছু লোকজন দিয়ে, তার কিন্তু দল থেকে ওই স্বৈরাচার তৈরি হয়নি। আমাদের এখানে কি হচ্ছে, একটা গণতান্ত্রিক দল, বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই সেই স্বাধীনতার আগে থেকে শুরু করে, আমরা যদি সেই পেছাতে আওয়ামী মুসলিম লীগে যাই, সেই যুক্ত ফ্রন্ট থেকে শুরু করে আমাদের স্বার্থের পক্ষে, গণতন্ত্রের পক্ষে লড়াই করা দল, অত্যন্ত ডিপ রুটেড তাদের শেকড় আছে, সেই দলটা এখন অথরিটারিয়ান হয়ে উঠছে। তাতে যেটা দাঁড়ালো, বিভিন্ন জায়গায় আপনি আসলে খুব পাওয়ারফুল নেতা আছে যাদের গ্রাউন্ড আছে। ফলে যেটা দাঁড়ালো যে আপনি যখন সেন্টারের থেকে বলা হয়, যিনি এই যে ধরুন আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা আপনি দিচ্ছিলেন সম্ভবত নাটোর, না, ওই যে একজন প্রতিমন্ত্রী শ্যালক, হ্যাঁ, ঘটনাটা ওখানে কি দাঁড়ালো, উনি পাওয়ারফুল মানুষ এবং যাকে অপহরণ করা হলো তিনি আওয়ামী লীগের ওই উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক, সম্ভবত উনি আওয়ামী লীগের মানুষ, কিন্তু ওই যে বললাম ওনারও একটা পাওয়ারের জায়গা তৈরি হয়েছে, কারণ এটা কিন্তু দল, এটা উপর থেকে আসা একটা ছোট বিষয়টা। এই জন্য আমি ব্যক্তিগত একটা আইরনির কথা মনে করিয়ে দিই এখানে, মানে প্রতিমন্ত্রী পলকের শ্যালক চেয়েছিলেন বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত হবেন, সেখানে কাউকে সেখানে মনোনয়ন দাখিল করতে দেওয়া হয়নি, একজন সাহস করে গিয়েছিলেন, দেলোয়ার হোসেন। এখন মজাটা হলো তাকে তো পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। এখন যেহেতু প্রবল চাপে এবং পলক তখন দেশের বাইরে ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী, উনি দেশে ফিরে দ্রুত হাসপাতালে গেলেন, লজ্জিত বললেন, ক্ষমাপ্রার্থী বললেন এবং তার শ্যালককে প্রার্থিতা প্রত্যাহার করলেন। এখন কিন্তু ওই দেলোয়ার তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যাচ্ছেন। এক্স্যাক্টলি নিউজটা আসলো। তো এখন যেটা দাঁড়ালো, আমার কাছে এখন যেটা মনে হয়, স্টেকগুলো এখন অকল্পনীয় রকম বড় হয়ে গেছে। আমি এই জায়গায় আসবো, তার আগে এই যে স্থানীয় শাসন নিয়ে একটু ছোট, আমাদের এখানে লয়ের মানুষ আছেন, মাসুম ভাই আরো ভালো জানেন, ভালো বলবেন। আমাদের 59 এবং 60 আর্টিকেলে অসাধারণ একটা জিনিস ছিল। আমরা একটু যদি আমি দর্শকদের উদ্দেশ্যে পড়ি, 59-এ আমরা অনেকেই জানি না স্থানীয় শাসনকে কি পরিমাণ ক্ষমতা দিতেই হবে বলেন। আমার কোনোদিন সুযোগ হলে আমি কিন্তু এটাকে ম্যান্ডেটরি করতে বলবো, কিন্তু দেখুন আমরা অনেকেই জানি না কি বিষয় অন্তর্ভুক্ত হইতে পারিবে বলে। ক, প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, জনশৃঙ্খলা রক্ষা, এটা হচ্ছে খ। গ, জনসাধারণের কার্য অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। আজকে শ্বশুরের আগে আমরা গল্প করছিলাম ঢাকা শহরের কনজেশন নিয়ে, কি পরিমাণ আমরা কনজেস্টেড একটা সিটি করেছি আজকের এই গরম টরম নিয়ে। আমাদের স্থানীয় শাসন যেটা কনস্টিটিউশনে বলছে এগুলো দিতে পারবে, যদি এটা ইম্পারেটিভ হতো, যদি দিয়ে দিতেন আপনি খেয়াল করে দেখেন। অথচ আজকে আমরা একটা উপজেলা পরিষদ করেছি যেটা মানে পুরো প্রশাসন তার অধীনে আপনি দিয়ে দিতে পারেন, পুলিশ দিয়ে দিতে পারেন, আর একজন ইউএনও আসলে ওইটাকে চালায়। আমরা যদি সত্যি এটাকে এরকম কেন্দ্র করে ফেলতাম, এবং 60-তে আছে আপনি কর আরোপ থেকে শুরু করে সব ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া সম্ভব আইন করে,
মানে উপজেলা চেয়ারম্যানে যদি চিফ এক্সিকিউটিভ হতেন আর কি। হ্যাঁ, উনি না হতেন মানে আপনি আমাদের কনস্টিটিউশন কিন্তু এনকারেজ করছে। হ্যাঁ করছে, কিন্তু বাস্তবে তো বাস্তবে করিনি। হ্যাঁ, কনস্টিটিউশন যদি এটা বলতে যেটা দিতে হবে, মানে সোজা সাপটা কথা হচ্ছে কি, যেমন আমি আরো একটু যদি বলি, ধরেন আমাদের একজন আইজিপি বলে একটা পোস্ট আছে, একজন চিফ পুলিশ কি ব্রিটেনে আছে? একজন চিফ পুলিশ নাই। আমেরিকায় আছে? নাই। ওখানে প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু পুলিশ। সো আমাদের প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের আন্ডারে পুলিশ থাকার কথা ছিল। আপনি একটা কেন্দ্রীয় পুলিশ বাহিনী এসে বিভিন্ন জায়গায় ছড়ি ঘোরাতে থাকবেন, এটা হওয়ার কথা ছিল না। আমরা লোকাল গভর্নমেন্ট তো চাই, একটা গণতন্ত্রের বেসিক আমাদের আর্টিকেল 11 ইফ আই এম নট রং, প্রতিটি ক্ষেত্রে যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ চলবে, এই তো কথা ছিল। তো ওখানে ইউএনও বসে বসে প্রিসাইড করে, আমাদের উপজেলা চেয়ারম্যানরা এসে কিন্তু প্রচুর দেখা যায় তারা ঢাকায় এসে প্রটেস্ট করেন। আর্টিকেল 25 যে উপজেলা পরিষদের যে আইন, তাতে এমপিদেরকে উপদেষ্টা করা হয়েছে এবং লিখে দেওয়া হয়েছে আপনি সরকারের উচ্চ পর্যায়ে তাকে বাদ দিয়ে যোগাযোগও করতে পারবেন না। সো এগুলো করে টোরে আপনি আসলে এটাকে কিছুই রাখেন নাই। আমরা ওই যে বললাম যে আমাদের মতো একটা এককেন্দ্রিক রাষ্ট্রে স্থানীয় সরকার যদি খুব ভালো মতো হতো, এটা আমাদের অনেক সমস্যার সমাধান করতো। কিন্তু এখন যে ঘটনাটা দাঁড়ালো, আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, কেন ঘটনাগুলো ঘটছে, কেন আত্মীয়স্বজন থেকে যাচ্ছে, কেন ওকে সরতে দিচ্ছে না। এখন তো বিএনপি নাই মাঠে, আসলে বিএনপি যে কজনও আছে, কয়জন জিতবে আমরা খুব ভালো বুঝি। আপনি আওয়ামী লীগকে নির্বাচনে থাকতে দিচ্ছেন না, আপনি বিএনপিকে জেতাবেন, এটা হতে পারে না। আই এম নট দ্যাট স্টুপিড এটা বিশ্বাস করার জন্য। এখন ঘটনা ঘটেছে, আপনি আসলে আপনার বিশ্বস্ত লোক চান, আপনার দলেরই অন্য কেউ তো আপনার চ্যালেঞ্জার হবে, বিশ্বস্ততম অন্য কেউ আপনার চ্যালেঞ্জার হয়ে যাবে। সো আপনি ফর দ্য টাইম বিং আপনি বিশ্বাস করলেন যে আপনার ভাই বোন দুলা ভাই শ্যালক যদি হয় তাহলে আপনার হাতে থাকবে। যদিও এটারও ব্যত্যয় হয়েছে, জনাব টুকু ডেপুটি স্পিকারের ভাই ইলেকশন আছেন এবং উনি বলছেন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, উনি আমার ভাই না। একটা পোর্টালে আমি মানে পরিবারেও আছে, কিন্তু এখন পর্যন্ত যারা পরিবারের সদস্যদেরকে রাখতে চাচ্ছেন তারা ভবিষ্যতে বিগড়াতে পারেন, কিন্তু তারা বিশ্বাস করছেন ওনারা লয়াল থাকবেন। এবং একটা ভয়ঙ্কর প্রবণতা তৈরি হয়েছে, আমি একদম সরাসরি বলি, একজন এমপি চান তার কনস্টিটিউয়েন্সির প্রধানমন্ত্রী হতে, যার যেখানে পাওয়ার আছে। এখন প্রধানমন্ত্রী হওয়ার জন্য একচ্ছত্র ক্ষমতার জন্য ওনার উপজেলা চেয়ারম্যান, ওনার ওখানে যদি কোনো রকম পড়ে, সিটি কর্পোরেশন পড়ে, জনাব বাহার তার মেয়েকে সিটি কর্পোরেশনের মেয়র বানিয়ে দিয়েছেন, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আপনি চাইবেন যে আপনার মানুষজন থাকুক, সো দ্যাট আপনি একচ্ছত্র পাওয়ার তৈরি করতে এবং আপনার পাল্টা চ্যালেঞ্জার না হয়। মাসুম ভাই বলছিলেন না যে যিনি উপজেলা চেয়ারম্যান হচ্ছেন উনি কিন্তু পরবর্তীতে এমপির জন্য চ্যালেঞ্জার হয়ে ওঠার সম্ভাবনা থাকে। তো সুতরাং ওইটা যদি হয়ে থাকে, এখন এই মানুষগুলোকে নিলে আপনি ফর দ্য টাইম বিং এটা করতে পারছেন। এবং সবচেয়ে জরুরি কথা হচ্ছে আপনি একচ্ছত্র পাওয়ার পান। এবং কেন পান, আমরা যদি একটা হিসাব করি, বাংলাদেশে যে পরিমাণ ডেভেলপমেন্ট বাজেট আছে, আমরা মেগা প্রজেক্টের কথা বলছি না, এই মেগা প্রজেক্টের অ্যালটমেন্টের বাইরে যে পরিমাণ ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে বিভিন্ন জায়গায়, আমরা যদি গ্রসলি একটা ভাগ করি আমরা দেখব কয়েক হাজার কোটি টাকা হয়ে যায়। তো এই যে কাজগুলো চলে সেগুলোতে শুধু ক্ষমতা না, ওর সাথে বিরাট ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন জড়িত, এবং এই যেহেতু জড়িত থাকে এবং স্টেক ইজ দ্যাট হাই, আপনি এখন কেয়ার করছেন না, মানে দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে বলার পরও আপনি নামছেন না, আপনার স্টেকটা এখন এত উঁচু হয়ে গেছে এবং আপনাকে যিনি শেল্টার দিচ্ছেন তিনি বলছেন আমি বাকিটা ম্যানেজ করব। আর একটা কথা একটু বলে রাখা এখানে দরকার, আওয়ামী লীগের না ইদানিংকার অ্যাটিটিউড, মানে এই যে ডামি ক্যান্ডিডেটরা এখন ওরা প্রকাশ্যে বলছেন, বা আপনি কি আসলে বলতে পারেন যে আত্মীয়রা নির্বাচনে থাকতে পারবেন না? প্রধানমন্ত্রীর আত্মীয় বিভিন্ন ফর্মে যদি চিন্তা করি, অনেক এমপি আছেন, এটা আপনি বলতেও পারেন না, আপনি ভেতরে ভেতরে বলেন, কিন্তু আপনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, আপনি তো এটা মানে নির্বাচন করা যার যার অধিকার, আপনি এই অধিকারে তো আসলে বাদ সাধতে পারেন না, কোনোভাবেই পারেন না। আপনি এটা বললেন প্রকাশ্যে টু মেক ইট মোর সিরিয়াস, তারপর হয়নি। এবং আমি এই কারণেই বলছি পারবেন না, এই ঘটনারই সামনে ঘটতে থাকবে। আপনি ওই আমির নির্বাচন 7 জানুয়ারিতে যেটা হলো, যে পরিমাণ সমস্যা তারা তাদের মধ্যে করেছেন, যা যা করেছেন, দল তো কোনোভাবেই চায় না এটা হোক, কিন্তু এটা হয়েছে, আপনি ওটাও ঠেকাতে পারেননি। এবং প্রত্যেকটা স্টেক এখন এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আপনি পরস্পরের মধ্যে, কারণ এটা খুব সোজা, ওখানে থাকা না থাকার মধ্যে পাওয়ার, আপনার ইনকাম এমন ডিফারেন্ট হয়, আপনি আসলে করবেনই এগুলো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। জনাব এস এম মাসুম বিল্লাহ, যেমনটি আগের বক্তব্যে ডক্টর জাহিদুর রহমান বলছিলেন যে ধরেন এক একজন এমপি তার নির্বাচনী এলাকায় এক ধরনের তার রাজত্ব কায়েম করতে চান,
কিন্তু নর্মালি কী হয় যে ঠিক আছে একজন এমপি হয়েছে, দল হয়তো ওই এলাকায় দলে একটা বড় দলে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, ওই দলে তো আরও অনেক নেতারা আছেন। যেহেতু একজন এমপি হয়েছেন, আরেকজন যদি উপজেলা চেয়ারম্যান, তাহলে দলেও একটা ভারসাম্য থাকে। কিন্তু আমাদের বাস্তবতা সেটা হয় না। একজন এমপি যিনি চান তিনি সব দখল করবেন, তিনি এমপি দখল করবেন, উপজেলা চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমনিতে ধরেন যদি আপনি কাগজে কলমে একাডেমিক ইয়ে যদি যাই, একজন এমপি মানে হলো মেম্বার অফ পার্লামেন্ট, উনি আইন বানাবেন, অনেক উঁচুতে তার আসন, কিন্তু উনি কিন্তু উঁচুতে থাকতে চান না। উনি গিয়ে গমের হিসাব, রাস্তার হিসাব, কালবাটের হিসাব ওইখানে চলে যান, যেটা আসলে লোকাল গভর্নমেন্টের কাজ। এই সম্মানের জায়গাটা যদি এমপিরা বা মানে এই ভারসাম্যটা যদি না থাকে, তাহলে তো পুরো ব্যবস্থাটাই তো আসলে ওই যেটা জাহিদুল ইমাম বলছেন যে সব এলাকাতে একটা করে তন্ত্র কায়েম হবে, পরিবারতন্ত্র, এমপি তন্ত্র, যাই বলি আর কি। না, সেটা তো আই পার্শিয়ালি এগ্রি উইথ দিস ভিউ। আমাদের যারা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট আছে, কিন্তু ল মেকার আছে কিনা, পার্লামেন্টারিয়ান আছে কিনা? কারণ পার্লামেন্টারিয়ান শব্দটার যে ক্যানভাস, সেই ক্যানভাসটা আমরা যে মানের নেতা নির্বাচন করছি, আসলে নিজেদেরকেই তো অস্বীকার করা হয়, কিন্তু আত্মসমালোচনার এই জায়গাটা আমাদের ঋদ্ধ করতে হবে এবং সম্ভবত প্রশ্ন করতে হবে যে যাদেরকে আমরা সংসদে পাঠাচ্ছি তারা তাদের দায়িত্ব সম্পর্কে কতটুকুন অকেবহাল আছেন। সেইখানে কতগুলো সাংস্কৃতিক কি বলবো আমি এটাকে, টেনশন বলবো, সেই টেনশনটা আমার কাছে মনে হয়। তো উত্তরটা আমি আবার জাহেদ ভাইয়ের একটা কথার থেকে ধরি। ধরেন পুলিশ সিস্টেমের কথা আসছে, পুলিশ সিস্টেমটা তো একটা যে কলোনিয়াল অফস্প্রিং, সেই যে 1862 সালে ব্রিটিশরা পুলিশ দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার যে বিধান, 1903 সালে যদি আপনি রিপোর্ট দেখেন পুলিশ যে করাপ্ট সিস্টেম, একালেও এসে দেখেন ওই একই, মানে 1903 থেকে 2023 থেকে মানে পার্থক্য খুব একটা করতে পারিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কি কখনো ভাবতে পারি যে আমাদের সংস্কৃতিতে পুলিশ সিস্টেম আলাদা কাজ করবে? এবার আপনি ব্যুরোক্রাসিতে আসেন। স্থানীয় লেভেলে আমাদের যে ব্যুরোক্রাসি এবং নির্বাচিত প্রতিনিধিদের যে সম্পর্কের সংকট, আপনি প্রথমে ক্যামেরাটা জাতীয় লেভেলে ধরেন। আমরা যে মানের নেতা নির্বাচন করছি বর্তমানে, ইয়াং, এনার্জেটিক, অনেকে হয়তো ঠিকভাবে তাদের নতুন করে এসছেন, তারা একজন একেবারে গুরুত্বপূর্ণ পরিপক্ক একজন সচিবের সামনে গিয়ে কিভাবে তার কথাটাকে পারফর্ম করবেন, তাহলে পিপলস রিপাবলিকের জায়গায় ব্যুরোক্র্যাটিক রিপাবলিক একটা জায়গা দখল করে নিচ্ছে এবং সেইটা বিস্তৃত হয়েছে কোন পর্যন্ত? উপজেলা পর্যন্ত। সেখানে ওই যে ইউএনের কার্যালয়, একজন চেয়ারম্যান হয়তো জানেনই না যে ইউএনও থেকে তিনি অনেক উপরে এবং ইউএনও সাচিবিক সহায়তা দিতে তিনি বাধ্য। সুতরাং এই সংকট আমরা বরিশালে রূপান্তরিত হতে দেখেছি, অন্য জায়গায় রূপান্তরিত হতে দেখেছি। এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে পারছি না। আর একটা সংকটের জায়গা হলো, সেটা জাহেদ ভাইয়ের বক্তব্যে এসেছে, উনি সম্ভবত সচেতনভাবেই ব্যবহার করেছেন। একবার উনি সরকার শব্দটা ব্যবহার করেছেন, আর একবার দল। আমি যদি সরকারকে 3টা অঙ্গ হিসেবে দেখি, এক্সিকিউটিভ, পার্লামেন্ট এবং জুডিশিয়ারি, সেই অর্থে সরকার ঠিক আছে। কিন্তু আমি যদি মোর ফোকাস করি যারা ক্ষমতাসীন আছেন, দল, এই দল এবং সরকারের মধ্যে সুস্পষ্ট বিভাজন রেখা সম্ভবত আমরা টানতে পাচ্ছি না। তার একটা উদাহরণ আপনাকে দিই। যারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেন এবং মন্ত্রিত্ব পান, সেই মন্ত্রিত্বে দেখা যায় যে মন্ত্রীদের নামের শেষে খুব যত্ন করে সচেতনভাবে এমপি শব্দটা ব্যবহার করা হচ্ছে। আপনি যেখানেই যান দেখবেন যে আয়োজকরা সব কিছু লেখার পরে তাদের নামের শেষে মন্ত্রী শব্দটা, এমপি শব্দটা ব্যবহার করছেন। এই ব্যবহারটা কেন? এই ব্যবহারটা কি তাকে সম্মান জানানোর জন্য, যে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে একটা পার্লামেন্ট নামে একটা ব্যাপার আছে এবং জানো তো হে আমি কিন্তু মানুষের ভোটেই নির্বাচিত হয়েছি, এই একটা ইনসিকিউরিটি থেকে, নাকি এটা একটা আলংকরিক অর্থে ব্যবহার করা? কেননা মন্ত্রীরা তো পার্লামেন্টের কাছে, এমপিদের কাছেই রূপান্তরিত, মানে জবাবদিহি করবেন। সেই অর্থে এমপিরা কিন্তু এক অর্থে মন্ত্রীদের থেকেও বড় হওয়ার কথা ছিল তাৎপর্যের দিক দিয়ে। কেননা লুক, ইউ আর দি পার্ট অফ দ্য গভর্নমেন্ট, ইউ আর দ্য পার্ট অফ দি এক্সিকিউটিভ অ্যান্ড ইউ আর রেসপন্সিবল অ্যান্ড আনসারেবল টু পার্লামেন্ট। আপনি এখানে জবাবদিহিতা করবেন। এটা হয়ে গেছে কি, এই সামগ্রিক যে উপলব্ধিটা, এই উপলব্ধিটা কেন জানি আমাদের সমাজ মনস্তত্ত্বেও পারমিট করেছে, অনুপ্রবেশ করেছে। ফলে আমরা না এই বিভাজন রেখাটা টানতে পারছি না। আর একটা হলো, এই ব্যর্থতাটাকে আমি শুধুমাত্র রেজিম কেন্দ্রিক জাহেদ ভাই রাখতে চাই না, যে ইট ইজ নট এ ডেভেলপমেন্ট অফ লাস্ট 14 ইয়ার্স 15 ইয়ার্স। ইয়েস, কিছুটা অ্যাকিউট হয়েছে ভিন্ন রূপে, কিন্তু আপনি যদি আবার ক্যামেরাটা সেই 80-র দশকে নিয়ে যান, সেখানে ব্যুরোক্র্যাটিক এবং মিলিটারি যে একটা হোলি ইউনিসন সেখানে তৈরি হচ্ছে,
এবং উপজেলা নির্বাচনে তখনও আমরা দেখতাম যে কেন্দ্রগুলোকে কিভাবে ভোটগুলোকে হরিলুট করে এক গ্রামের মানুষ আরেক গ্রাম আক্রমণ করে বড় সেন্টারগুলো দখল করে কিভাবে চেয়ারম্যান বনে যেত এবং কিভাবে রাজনীতি করত। সেখানে সেই ঐতিহ্য ধারাবাহিকতাটা এখন হয়তো রূপ পরিবর্তন হয়েছে। এই জায়গাটাকে আমি সামগ্রিক সংকট হিসেবে দেখতে চাই এবং উত্তরণের হিসেবে দেখতে চাই। এখানে দুইটা কারণ আমি মনে করি প্রভাস আমিন। একটা হলো আপনাকে একটু আগে অফ ক্যামেরায় আমি একটা বলছিলাম যে আমিত্ববাদ, যে আমি সব কিছু, আমাকেই মানুষের সেবা করতে হবে, আমাকেই সেবা করার সুযোগ দিতে হবে, এই যে নিজেকে শ্রেষ্ঠ ভাবা, এইটা দিস ইজ এ কনসেপ্ট হুইচ ইজ অপোজ টু আওয়ার কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং। উই দ্য পিপুল, আমরা সংবিধানে লিখেছিলাম যে আমরা বাংলাদেশের জনগণ। এটাকে আপনি ওই যে সাউথ আফ্রিকার একটা কনসেপ্ট আছে জুলু কনসেপ্টের, উবুন্টু মানে হচ্ছে যে আই অ্যাম বিকজ ইউ আর, আমি আছি কারণ আপনি আছেন। কিন্তু এখন হ্যাঁ এটা একটা হচ্ছে কালেকটিভিটি, কিন্তু এখনটা হয়েছে কি যে আমি যদি না থাকি আপনাদের সেবা করার কেউ নাই, মানে অর্থাৎ আমাকেই নির্বাচিত হতে হবে। আই এগ্রি যে আমাদের উপমহাদেশ কেন্দ্রিক রাজনীতিতে কিছুটা পারিবারিক পরিবারতন্ত্র আছে, টু এ লেসার এক্সটেন্ট ইট ইজ অ্যাকসেপ্টেবল ইন আওয়ার কালচার, ইভেন উন্নত ডেমোক্রেসিতেও আছে, কিন্তু এতটা অ্যাকিউট হয়েছে এটা, মানে রেড টিপিজম এবং নেপোটিজমের জাল একেবারে পুরো রুট লেভেল, গ্রাসরুট লেভেল পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেইখানে অন্যকে এক্সক্লুড করার যে প্রবণতা, এটা আমাদেরকে সর্বনাশ করে দিচ্ছে। এইখানে আপনি ডেভেলপমেন্টটাকে আনেন, এটা আমার দ্বিতীয় চ্যালেঞ্জের জায়গা, যে ডেভেলপমেন্টকে একটা প্যারামিটার হিসেবে ভাবা হচ্ছে, যে আপনি সম্ভবত একটু সমালোচনা করলেই আপনি সম্ভবত এস্টাবলিশমেন্ট বিরোধী বা অন্য কোনো একটা বিরোধী, যে এই ইট কংক্রিট এবং এই ফ্লাইওভার কেন্দ্রিক অবস্থানের বাইরে আপনি মূল্যবোধ কেন্দ্রিক যে উন্নয়ন বা অন্য মানুষকে নিয়ে যে উন্নয়ন, অথবা উন্নয়ন যে অমর্ত্য সেন কনসেপ্টে অথবা প্রফেসর আবুল বারকাতের কনসেপ্টে যে ডেভেলপমেন্ট ইজ এ ফ্রিডম মিডিয়েটেড প্রসেস, আমাকে যদি কিছু করতে হয় আমাকে আদিবাসী নিয়ে করতে হবে, আমার প্রান্তিক মানুষকে নিয়ে করতে হবে, আমার রাস্তার শিশুকে নিয়ে করতে হবে, আমার ওই কলসিন্দুর গ্রাম নিয়ে করতে হবে, আমার সমস্ত মানুষকে একীভূত করে তবেই তাদের কালেকটিভ রিপ্রেজেন্টেশন নিশ্চিত করেও আমার এই ইলেকটোরাল সিস্টেমে সেটাকে কি করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। সেইখানে আমি এই যখনই আপনি উন্নয়ন কেন্দ্রিক সো কল্ড আপনি প্রজেক্টের কথা বলবেন, সেখানে টাকা আছে, সেখানে আপনার ব্যুরোক্র্যাটরা রুট লেভেল পর্যন্ত চলে যাচ্ছে যে আমার বাবার নামে এই এতিমখানা করো, এইটা করো, সেই করো, একটা প্রজেক্ট দেখাও। সুতরাং ওইটাকে আমার ধরতে হবে, যখনই ধরতে হবে তখন আমার নির্বাচনে দাঁড়াতে হবে। অন এ ফাইন মর্নিং আপনি দেখবেন যে এই আত্মীয় স্বজনকেও দেখছেন, যেমন হঠাৎ করে একজন মানুষের থাকার কথা না, তাকে আপনি নেতা হিসেবে গ্রামে দেখছেন যে আবিষ্কার করছেন, এবং সেখানে অনেকগুলো ছবি একটা হায়ারার্কি তৈরি করে, যে একেবারে নিচে থাকে হচ্ছে ইউনিয়ন লেভেলের নেতার ছবি, তারপরে উপজেলা লেভেলের ছবি, তারপরে হচ্ছে আপনার জেলা লেভেলের ছবি, এবং আস্তে আস্তে জাতীয় নেতা পর্যন্ত চলে যাচ্ছে। এই যে হায়ারার্কি তৈরি হয়েছে, আপনি শুধুমাত্র একটা পোস্টার দেখলেই বুঝতে পারবেন, এবং নিচে কি লিখে দিচ্ছে জানেন, প্রচারে সর্বস্তরের জনগণ। এই যে একটা প্রবঞ্চনা, এই যে একটা তঞ্চকতা, এটাই আমাদের সংকটের জায়গা। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। আমরা একটু যদি একদমই নির্বাচনে আসি, আবার যে উপজেলা নির্বাচন আগামী 8 মে হবে, এবং ধরেন জাতীয় নির্বাচনের পরে কিন্তু এটা একটা বেশ বড়সড় 4 ধাপে হবে, সম্ভবত 480টা সেরকম। ফলে আমরা যাই বলি একটা নির্বাচনী ব্যবস্থা, তো ফলে বিএনপি বা আপনি যদিও বিএনপির সাথে না, কিন্তু বিরোধী রাজনীতির সাথে এই যে বারবার বর্জন করে কি এই বিরোধী দলগুলো কি জনগণ থেকে একটু দূরে থাকলো? এই প্রক্রিয়াটা তো কম হোক বেশি হোক জনগণ তো সম্পৃক্ত হবে এই প্রক্রিয়ায়। তো ধরেন আর এই জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে তো জাতীয় সরকার বা সরকার বদল হবে না, তাহলে এই যে লোকাল গভর্নমেন্ট বা এটা এই নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও হওয়া সম্ভব না, স্থানীয় সরকার সবসময় দলীয় সরকারের অধীনে হবে। কিন্তু এই যে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে থেকে কি বিরোধী দলগুলো একটু জনগণ থেকে দূরে থাকে কিনা? নিশ্চয়ই আমি আসবো একটা জায়গায়, আমি একটু মাসুম ভাইয়ের সাথে একমত, সেটা তারপর একটা জায়গায় একটু ছোট ডিফার করি, সেটা হচ্ছে ক্যাপেবিলিটি অ্যান্ড কোয়ালিটি অফ দ্য পলিটিশিয়ানস। তারা যখন ব্যুরোক্র্যাটদের সামনে যায় তখন তাদের যোগ্যতার জায়গাটা কী হয়। আমি তাহলে আরেকটা উদাহরণ দিই, আমি খুঁজে বের করলাম 2021 সালে পার্লামেন্টে জনাব তোফায়েল আহমেদ, মানে বাংলাদেশের ইতিহাসে তোফায়েল আহমেদের রাজনৈতিক অর্জন, ওনার শিক্ষা, ওনার মন্ত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করা, মানে ওনার কোনো জায়গায় কোনো খামতি নাই, কিন্তু উনি সংসদে দাঁড়িয়ে আমলা নির্ভরতার বিরুদ্ধে খুব শক্ত কথা বলেছিলেন, খুব শক্ত। জনাব ফিরোজ রশিদও বলেছেন, উনিও বলেছেন। জনাব ফিরোজ রশিদ বলেছেন, আমাকে ডিসির জন্য অপেক্ষা করেছি, আমি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে চাই। একজন ডিসির সর্বোচ্চ জায়গায় যিনি যেতে পারেন, ধরুন
ক্যাবিনেট যদি সরিয়ে রাখে সিনিয়র সচিবও এমপির এক ধাপ নিচে আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে। তো এখন ডিসি তো এমনিতেই হলো ডেপুটি সেক্রেটারি। জি, ডেপুটি সেক্রেটারি, উনি সিনিয়র সেক্রেটারি যদি হন, মানে যদি ওনার একদম সর্বোচ্চ প্রমোশন দেওয়ার পরে উনিও এক ধাপ নিচে থাকবেন এমপির, আমি ওটা চেক করেছি। তো এখন তোফায়েল আহমেদও এই ক্ষোভ জানাচ্ছেন, এই দুঃখ জানাচ্ছেন, এবং এটা খুবই যৌক্তিক। এটা ভিন্ন একটা ডাইমেনশন আসলে আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটা হচ্ছে যেভাবে ইলেকটোরাল প্রসেসগুলো চলছে, সেখানে আমরা যে অভিযোগ করি বিরোধীদের দিক থেকে, এবং এই অভিযোগগুলো মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, যে আপনি নির্বাচন যখন ম্যানিপুলেট করেন, তখন ওই ম্যানিপুলেটেড ইলেকশনে তোফায়েল আহমেদের মতো মানুষও যখন এমপি হন, তখন সেটাও না আসলে প্রশাসন খুব ভালো মতো জানে আসলে উনি আদতে কি এমপি, উনি কেমন এমপি, এটা ওনারা বুঝে যান। সেই কারণে আরও বেশি খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। নাহলে তোফায়েল আহমেদ সাহেবের এই রকম প্রশ্ন তো তার ভেতরে আসার কোনো কারণ ছিল না। মানে আমরা যদি আওয়ামী লীগের ইতিহাস বলি, তোফায়েল আহমেদকে বিরাট একটা জায়গা ছেড়ে দেওয়া ছাড়া সেই ইতিহাস কোনোদিন হবে না। সেই মানুষ আজকে এরকম হচ্ছেন। এবার আপনি আরেকটা কথা একটু যোগ করে রাখি, একটু ফান করি, সেটা হচ্ছে যে ফ্যামিলির জায়গা তৈরি হওয়া সব জায়গায়। আমরা আগে একটা মজা করে বলতাম, বাংলাদেশের রাজনীতি করলে আপনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না। মানে ফানটা এরকম যে ধরে নিলাম যে ওই দুই ফ্যামিলি থেকেই হবে। কিন্তু বাংলাদেশে এখন একজন নতুন রাজনীতিবিদ যদি বড় দল দুটোই করে, আমি একটার কথা বলছি, দুটোই যদি করে, আপনি উপজেলা চেয়ারম্যানও হতে পারবেন না, এমপিও হতে পারবেন না। এবার আওয়ামী লীগের নমিনেশনে যখন অনেক বাবার জায়গায় তার কতগুলো সন্তান নমিনেশন পেয়েছে, ইলেক্টেড হয়েছে বা হয় নাই, ওইখানে দীর্ঘদিন রাজনীতি করা কি কোনো মানুষ ছিলেন না? উপজেলা পর্যায়েও একই ঘটনা ঘটছে, ইউনিয়ন প্রত্যেকটা জায়গায়। তার মানে এখন ব্যাপারটা এই দাঁড়ালো, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। এখন একজন নতুন পলিটিশিয়ান, তিনি আসলে আর কোনো জায়গায় যেতে পারবেন না। তার বাবা এমপি না হলে না, এমপি না, উনি এখন আর কিছুই হতে পারবেন না। এখন এটা ওই জায়গায় চলে যাওয়া, মানে ওই ফান্ডটা এখন আর নাই যে প্রধানমন্ত্রী হতে পারবেন না, এখন আপনি এমপিও হতে পারবেন না, পরিস্থিতি এরকম। এবার বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে বলি। মানে প্রথম কথাটা হচ্ছে অংশগ্রহণ করায় অর্জন কি, আর কি স্বপ্নে, কি ইচ্ছায় করবে। আমি একটা জায়গায় একটু দ্বিমত করি, সেটা হচ্ছে হ্যাঁ, আমি 80s 90s-এ যে 90s না সরি, মানে বিশেষ করে 80s এরশাদ এবং জিয়ার সময়ের কথা, এরশাদের সময় তো উপজেলা হলো, আমি খুব ভালো, আমি ছোট ছিলাম, অতগুলো জানিও না, কিন্তু আমি এই কথাগুলো বোঝার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় রিপোর্টে পড়ার চেষ্টা করেছি। এরশাদের সময় উপজেলা নির্বাচনটা অন্তত এইভাবে, যেহেতু এটাতে ক্ষমতা নির্বাচিত, ক্ষমতার কোনো হেরফের হয় না, পরিবর্তন হয় না, এই নির্বাচনটা মোটামুটি, যেহেতু মার্কায়ও হতো না, মোটামুটি ফেয়ার হতো। মানে মানুষ নির্বাচিত, স্কুল মাস্টার এরকম ধরনের মানুষ, গ্রামের একটু রেসপেক্ট, লোকাল এগুলোতে মোটা দাগে একটা ফেয়ার ইলেকশনই হতো। আওয়ামী লীগের সময়ও 9 সালের সরকারের সময় 2টা বা 3টা ধাপ কিন্তু ভালো নির্বাচনও হয়েছিল। 14 সালের পর বিশেষ করে আমরা দেখতে শুরু করি যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো আসলে আর ফেয়ার হচ্ছে না। এখন আপনি বিএনপির জায়গায় যদি চিন্তা করেন, ও নির্বাচনে যাবে, ও নির্বাচনে গিয়ে যদিও ধরে নিতে পারতো যে না, এটা যেহেতু ক্ষমতার পরিবর্তন হবে না, তাই আমরা এটাকে করি, এবং আওয়ামী লীগও ডিসাইড করলো ঠিক আছে, আমাদের তো অনেক বদনাম হচ্ছে, আমরা এটা করতে দেবো। কিন্তু ওই যে বললাম, ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি চান, আজকে আমরা কি দেখছি, ওনার কথার মাঠে গিয়ে ঠিকমতো কার্যকরী হয়ে ওঠে না। প্রত্যেকটা এলাকা এক একজনের তালুক হয়ে উঠেছে, দেয়ার আর সাম পিপল। আর এবং এটা যে শুধুমাত্র উনি, আমি জানি না, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের একজন ক্যান্ডিডেট যিনি আগে এমপি ছিলেন, তিনি দাবি করছেন উনি ভারতের ক্যান্ডিডেট। মানে কোনখান থেকে কে এসে কোন পাওয়ার দেখায় আমরা তো আসলে বলতে পারবো না। তো ফলে যেটা হয়েছে, ধরে নিলাম যে সেন্ট্রালি ডিসিশন হয়েছে যে না, মোটামুটি ফেয়ার করো, বিএনপি যে কয়জন যেত, এটা তো হবে না। আমরা আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে না দেখছি, আওয়ামী লীগ এই পরিস্থিতি তৈরি করছে। সেখানে বিএনপি যেতে পারে, গেলে একটা লাভ সরকারের হতো, সেটা হলো যে পার্টিসিপেটরি হলো। অ্যাকসেপ্টেবল হবে কিনা পরের কথা, তো যদি অ্যাকসেপ্টেবল না হয়, মাঝখান থেকে কিন্তু পার্টিসিপেট করে ফেললাম। আর আপনি আবারও বলছি, যদি সত্যিকার অর্থে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা থাকতো, তখন আমিও কিন্তু আমার জায়গা থেকে বলার চেষ্টা করতাম দে শুড পার্টিসিপেট। তাতে দলের নেতাকর্মীদের সাথে সংযোগ হয়, এবং লোকাল গভর্নমেন্টে যদি তার একটা অবস্থান থাকে। আমি আপনাকে মনে করিয়ে দেই, 14 সালের ইলেকশনেও কয়েকটা সিটি কর্পোরেশন যখন বিএনপি জিতেছিল, আমি গাজীপুরের কথা, গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, এর মধ্যে আমি গাজীপুরের জায়গায় আসি। উনি কি মেয়রগিরি করতে পেরেছিলেন? নির্বাচনটা ঘটনাচক্রে ভালো হয়েছিল, উনি কি পেরেছিলেন? উনি কয়দিন জেলের বাইরে ছিলেন। তো সুতরাং ঘটে যাওয়ার পরও এই পরিস্থিতি যখন তৈরি হয়, আর এখন তো হতেও দেওয়া হয় না, তাহলে আর গিয়ে কি করবে? আমি কোনো যুক্তি খুঁজে পাই না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে কথা বলছিলাম উপজেলা নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছে। 4 ধাপে উপজেলা নির্বাচন হবে। প্রথম ধাপে ভোট গ্রহণ হবে আগামী 8ই মে। সেটা নিয়ে নানা রকমের আলোচনা। ডক্টর এস এম মাসুম বিল্লাহ, নানা রকমের আলোচনা, কিন্তু একটা আলোচনা খুব কম, মানে ধরেন এই মনোনয়ন কে দাঁড়াবে ইত্যাদিতে, কিন্তু ভোটটা কেমন হবে, ভোটাররা আসবে কিনা, মানে আপনি শুরুতে একটু বলেছেন যে নির্বাচনী প্রক্রিয়াটা নিয়ে কিন্তু খুব আলোচনা নেই। যা হয় সবাই আগেই নমিনেশন বা ওই সবাইকে সরিয়ে রাখতে পারলে বিনা প্রতিনিধি, ওই দিকে সবার মনোযোগ। কিন্তু যারা কেন্দ্রে থাকার কথা আলোচনার ভোটাররা বা ওই জায়গাটা কিন্তু একটু পিছনেই। ফলে ওই যে নির্বাচনী প্রক্রিয়াটা যে ক্ষতি হয়েছে সেই জায়গাটা রিবিল করার আলোচনাটা একটু বেশি করে করা দরকার। না, এটা হলো কি যে মানুষজন ভোটের প্রতি একটা নিস্পৃহতা তৈরি হয়েছে। এর অনেকগুলো কারণ হতে পারে। একটা হলো কি, মানুষজন কখন ভোটমুখী থাকে, যখন একেবারে বেসিক নেসেসিটিগুলো মানুষের দরকার ছিল, ধরেন 90-এর দশকের শুরুতে বা তারও আগে, তখন মানুষজন চাল, ডাল, তেল এগুলো নিয়ে বেশি অবসেস থাকতো। সুতরাং যে নিশ্চয়তা দিতে পারতো তারা ভোটের জন্য সেখানে সেটা যেত। এখন হয় কি যে সারা বিশ্বের যে উন্নয়নের ঢেউ বা যে জাতীয় পর্যায়ের যে উন্নয়ন ঢেউ বা ধরেন তথ্য প্রযুক্তিগত, এর কারণে আপনার ক্যাপিটালটা একেবারে রুট লেভেল পর্যন্ত কম হলেও চলে গেছে। ফলে হয় কি, একটা বড় ধরনের, সব মানুষকে হয়তো আমরা সেই নেটে কাভার করতে পারিনি, কিন্তু বড় একটা অংশের মানুষজন এটা নিয়ে আর বদার করে না। কারণ আমি তো যে কোনো একটা দিক নিয়ে, কাজ নিয়ে আমি তো আছি। সুতরাং কে নির্বাচিত হলো, ভোট দিতে পারলাম না পারলাম, তিনি ভোটে প্রকৃতপক্ষে নির্বাচিত হলেন কিনা তা নিয়ে মানুষ আর অত মাথা ঘামায় না। এবং আগের কালের সাথে বর্তমান কালের একটা বড় পার্থক্য হলো হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রলিফারেশন। এখন মানুষের যোগাযোগের ধরন পাল্টে গেছে। যেমন ব্যুরোক্রাসি ট্রাম্ফ্যান্ট হয়েছে কেন, এর বড় আর একটা কারণ হলো যে এখন ব্যুরোক্রাসি মনে করে যে তারা দে আর মোর কানেক্টেড টু দি পিপল। এখন আপনার ওয়েবসাইট হয়ে গেছে এবং ইচ্ছে করলেই ব্যুরোক্রাসি কিন্তু সেবা নিয়ে সরাসরি মানুষের কাছে পৌঁছে যেতে পারছে। সুতরাং তারা একটা প্যারালাল নির্বাচন ইলেকটোরেট সিস্টেমের প্যারালালে তৈরি করতে পেরেছে যে দেখো আমরাও তো মানুষের সেবা করি, সুতরাং আমাদেরকে ফেলনা হিসেবে দেখার কোনো কারণ নেই। সেইখানে ভোটের রাজনীতির গুরুত্ব কমে গেছে। সুতরাং বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনকে ভোটবিহীন নির্বাচন বলে আর আমাদেরকে সমালোচনা করার কিছু নাই। আমরা কেমন সমালোচনা করছি কেন? যেহেতু আমাদের সামনে একটা ফেসবুক আছে, আমরা এটা দিয়ে উপরে একটা খালি একটা কথা বাতাসে ছুড়ে দেওয়ার মতন একটা দাম নেওয়া দরকার আমরা নিয়েছি, কিন্তু উই ডো নট সিরিয়াসলি মিন ইট। যেমন ধরেন আমি হয়তো ভোট দিইনি, কিন্তু অথচ নিজের ইচ্ছায় হয়তো যাইনি, অথচ আমি বলছি যে আমি না আমার ভোটটা দিতে পারলাম না। জানেন, এইটা আমাদের মধ্যে একটা যে জাতীয় চরিত্রের মধ্যে একটা দ্বিধা আছে, যে ভেতর বলে দূরে থাকো, বাহির বলে আসুক না, এরকম একটা ব্যাপার আছে না, এই ব্যাপারটা আমি লক্ষ্য করি। আর একটা হলো আপনার গৃহদাহে যদি ফেরত আসি, সেটা হলো ক্রেগ বাস্টারের একটা কথা, বাক্সটার তার একটা কথা আছে যে এরকম যে 1 বাঙালি 1 পলিটিক্যাল পার্টি, 2 বাঙালিজ 2 পলিটিক্যাল পার্টিজ, 3 বাঙালিজ 1 পলিটিক্যাল পার্টি উইথ এ ফ্র্যাকশন অফ ওয়ান অফ দেম। তো এই যে ফ্র্যাকশন হয়ে যায়, যারা ক্ষমতায় থাকে একটা ফ্র্যাকশন হয়ে যায় এবং তার মধ্যে থেকে আবার একটা বিভাজন তৈরি হয়, এবং সেখান থেকে জাতীয় পর্যায়ে আবার সঠিক সময়ে কিন্তু সবাই ঘুরে দাঁড়ায়, এই জানো তো সামনে জাতীয় নির্বাচন আসছে, আমাদের কিন্তু এটা ঠিক করে আবার করতে হবে, কেননা ক্ষমতায় আসার পরে আমরা একটা বিলাসী জায়গায় যেতে পারবো। আওয়ামী লীগের বর্তমানের যে ছাড়, এই যে উনি বলছেন না যে শেখ হাসিনার কথা রুট লেভেলে মানছেন না, এটাও একটা আওয়ামী লীগের স্ট্র্যাটেজি ধরতে হবে আপনাকে। যদি আপনি ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ, হোক না কেউ একজন না শুনুক না, অসুবিধা কি? তারা হয়তো মনে করছেন কেননা অনেকগুলো বল থাকলে আর রান রেট যদি কম থাকে আমি তো খুব আস্তে ধীরে খেলবো, সুতরাং সেখানে কয়েকজন বিদ্রোহী কোনো টেনশন নেই। সো এখানে যেটা হয় কি যে বিএনপির স্টার্ন অবস্থান আওয়ামী লীগকে আরো দৃঢ়মনা করে, আওয়ামী লীগকে আরো জেদি করে তোলে, আরো ক্ষমতা প্রমাণ করে তোলে। সেটা জাতীয় নির্বাচনেও কিন্তু আমরা প্রতিফলন দেখি। আমলাদের কথা আর একটু বলি, যে আমলার আমলনামা আছে না আমাদের এই সাবেক যে নির্বাচন কমিশনের, তার লেখা, সেখানে দেখবেন যে তখন ব্যুরোক্রাসি হয়তো ভালো জিনিসই। বা ধরেন যে আমাদের আকবর আলী খানের লেখা যে অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনা জালে রাজনীতি, সেখানে রাজনীতির অনেক খারাপ দিকও তো আমরা দেখেছি। সুতরাং সংকটটা হচ্ছে যে আপনার এই যে রিভাইভ করা প্রত্যাশার ধরন, আওয়ামী লীগের কাছে প্রত্যাশার ধরন আলাদা। যেমন আমি বলছি, ধরেন আওয়ামী লীগকে আপনি একটা কৃতিত্ব দেন আগে, যে এরশাদ প্রসূত যে নির্বাচনী মানে উপজেলা সিস্টেম বিএনপি বাতিল করেছে, আওয়ামী লীগ সেটা রিভাইভ করেছে, দু একটা আইন করে আবার ভালো কিছু রিফর্মও করেছে। কিন্তু বাবা, তোমাকে তো আমি উপজেলা সিস্টেম দিয়ে দিলাম, আমি তো আর উপজেলা সিস্টেম পুরো খায়া দিই নাই, কিন্তু আমি কি করছি, আমি তো নির্বাচন দিচ্ছি।
দিচ্ছি সেটার জন্য আমাদের কাছে কৃতজ্ঞ থাকো। সুতরাং আমি রুল অফ ল দিলাম, কিন্তু মানুষের প্রত্যাশার জায়গা আওয়ামী লীগের কাছে আরো বেশি, যে আপনি যখন রিফর্মটা করেছেন আপনি ভালোভাবেই রিফর্ম করুন এবং আপনি জবাবদিহিতার জায়গাটা এবং কনস্টিটিউশনের যে শাখা প্রশাখা যে নুয়ান্সেসগুলো আছে সেগুলো আরো পরিশীলিত জি করুন। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান কিছু যুক্ত করবেন এই পয়েন্টে? আমরা শেষ দিকে খুব বেশি সময় খুব দ্রুত একটা জিনিস যুক্ত করি। মানুষের পেটের ক্ষুধা চলে গেছে, ভোট দেয় না। প্রথম কথা আমাদের ক্ষুধা চলে গেছে, আমি একটা ডেটা দেই, এই ডেটা বিরোধী দলের না। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস কিছুদিন আগে তাদের জরিপ প্রকাশ করেছে, আমরা জানি। এর মধ্যে ওদের জরিপের তথ্য হচ্ছে 26% বাংলাদেশি মানুষ খাবার কেনার জন্য ঋণ করে। 34 লক্ষ মানুষ যে বেলা খাচ্ছে সে বেলা বসে জানে না পরের বেলা খাবার পাবে কিনা। আমি কনফিডেন্টলি বলছি এটা বিবিএস এর ডেটা। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে পেটে খাবার থাকলেই কি মানুষ ভোট দেয় না? মানুষ মলদ্বীপসের রিসেন্টলি খুব আলোচিত বিষয়, গতকাল তাদের পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, তার আগে প্রেসিডেন্ট নির্বাচন হলো, অসংখ্য মানুষ, খুব হাই পার্সেন্টেজ টার্ন আউট হয়েছে। মালদ্বীপের মাথাপিছু আয় আমাদের 3 গুণ এবং তাদের দারিদ্র্য অ্যাবসলিউট পভার্টি অলমোস্ট নাই। তো ওরা এত উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিল কেন? ভারত আমাদের কাছাকাছি কম্পারেবল কান্ট্রি, ভারতে কি হচ্ছে আমরা তাও দেখছি। আসলে মানুষের উৎসাহ উদ্দীপনা নাই, কারণ ভোট হয় না। কথা সোজা। জাতীয় নির্বাচনে বিএনপি যায় না, এবার বিএনপি যদি নাও যায়, লোকাল ইলেকশনে যেটা হয়, পরিবার থাকে, সুসম্পর্ক থাকে, কিছু ভোটের টার্ন আউট একটু বেশি হতে পারে, কিন্তু জেনুইন একটা কম্পিটিশনে মানুষ যাওয়ার যে তাগাদা বোধ করে, যে তাড়না বোধ করে, সেটা বাংলাদেশে এক্সিস্ট করে না। এর সাথে ক্ষুধার কোনো সম্পর্ক আমি অন্তত দেখি না। ইউরোপ আমেরিকারও বহু দেশে খারাপ টার্ন আউট হয় না। আমাদের এই এবারকার ইলেকশনে শ্রীরাধা দত্তকে আমি কোট করছি, যিনি আওয়ামী লীগের পক্ষে কলাম লেখেন, উনি বলছে 10% ভোট দেয় নাই। ইউরোপ আমেরিকায় কি তাই না? তার মানে আপনার যেখানে কম্পিটিশন নাই, এখন আমি যাবো কেন? আমার ক্যান্ডিডেট জিতে যাবে, এই হচ্ছে মূল কারণ। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।